কথা বলার বয়স ৩ বছর পূর্ণ হয়নি এখনও। 2023 সালের 18 জুন কথামালার পথ চলা শুরু হয়েছিল। আমাদের চলা এখনও ওই 3 বছরই, কিন্তু এর মধ্যে আমরা 3টি গল্প উৎসব করেছি। প্রতিটি গল্প উৎসবে আমরা একজন গল্পকারের হাতে পুরস্কার তুলে দিই, কথামালা পুরস্কার। গত 2 বছর এই পুরস্কার আমরা তুলে দিয়েছিলাম সাহিত্যিক অভিজিৎ তরফদার এবং দেবর্ষী সারোগীর হাতে। এবার কথামালা পুরস্কার 2026 প্রদান করা হবে প্রিয় সাহিত্যিক আনসার উদ্দিনকে। আনসারদাকে মঞ্চে ডাকছি। সেই সঙ্গে আমরা ডাকছি বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক রুশতী সেনকে মঞ্চে আসার জন্য। রুশতীদি। হ্যাঁ, আমরা যেহেতু সরাসরি অনুষ্ঠানে চলেই গেছি, আনসারদার গল্প এবং লেখা নিয়ে বলবেন রুশতীদি। মাননীয়া রুশতী সেনকে আনসারদার গল্প এবং লেখা নিয়ে বলার জন্য অনুরোধ করছি। নমস্কার, আমি কথামালাকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে আমার প্রিয় সাহিত্যিককে নিয়ে কথা বলার জন্য তারা আমন্ত্রণ জানিয়েছেন। আসলে একটা কথা বোধহয় প্রথমেই বলে নেওয়া ভালো, কথাটা আমার না, কথাটা হচ্ছে আমাদের কালের একজন বিরাট সাহিত্যিকের, তার নাম দেবেশ রায়। তিনি বলতেন যে একজন সাহিত্যিক, মূলত গল্পকারের কথা, যে তিনি যদি খুব বড় গল্পকার হন তাহলে তার গল্পের একটা সারসংক্ষেপ করে বা তার গল্প নিয়ে 5টা কথা বলে তার গল্প বোঝা যায় না। আনসার উদ্দিন কিন্তু সেই মানের একজন গল্পকার, সেই মানের একজন কথা সাহিত্যিক। সুতরাং আমি যেটুকু বলবো সেটা খানিকটা আমার স্মৃতি, খানিকটা আমার ভালো লাগা থেকে, কিন্তু আনসার উদ্দিনের গল্পের আখ্যানের যে বিশিষ্টতা সেটা বুঝতে গেলে কিন্তু তাকে খুব অনুপুঙ্খে পড়তে হবে। আসলে অনেক দূরে চলে যায় স্মৃতি। 1994 সালে আনসার উদ্দিনের প্রথম বই বেরিয়েছিল, একটি চটি বই, আনসার উদ্দিনের গল্প। আনসার উদ্দিনের এবং আমার উভয়েরই অত্যন্ত শ্রদ্ধার মানুষ সুধীর চক্রবর্তীর ধ্রুবপদ প্রকাশন থেকে এই গল্পগুলো পড়ে যে ধাক্কাটা লেগেছিল সেটা কিন্তু এখনও স্মৃতি, এবং আমার মনে হয় আমার জীবনের শেষ দিন পর্যন্ত সেই স্মৃতিটা থাকবে। 6টা গল্প ছিল তাতে। সুজানি, পুবালি, কবর, পাম্পসেট, মান্তি ষাঁড় আর নেনিনের মা। আসলে সুধীর চক্রবর্তী খুব আগ্রহের সঙ্গে বলতেন যে নদিয়ার নতুন নপাড়ায় একটি নতুন ছেলে, সে নিজে জমি চাষ করে, খ্যাপলা জালে মাছ ধরে এবং সেই হাতেই সে লেখে। এই ব্যাপারটা কিন্তু প্রথম বইটা পড়েই খানিকটা বোঝা গিয়েছিল যে আর এই মানুষদের কথা বলতে যারা সত্যি ধানের গন্ধ, মাটির গন্ধ, মাছের গন্ধ হাতে নিয়ে যারা জীবন ধারণ করেন, তাদের কথা আর সমাজের অগ্রাধিকারীদের একভাবে বলার দরকার নেই, ইনি নিজেই বলবেন। কিন্তু সঙ্গে সঙ্গে আর একটা জিনিসও ছিল, আনসার উদ্দিনের গল্প যখন পড়েছিলাম ওই 6টি গল্পে কিন্তু আনসার উদ্দিন নিজের অভিজ্ঞতাকে, নিজের দেখাশোনাকে বরং খানিকটা দুমড়ে মুচড়ে এতদিনের যেটা স্বীকৃত আমাদের অত্যন্ত সম্পন্ন বাস্তববাদী সাহিত্যের ভাষা, সেই ভাষাটার মধ্যে একটা ধরাতে চেয়েছিলেন। ফলে গল্পগুলোর অসামান্য সম্ভাবনা ছিল ঠিকই, কিন্তু কোথায় যেন তিনি যেখানে পৌঁছতে পারেন সেখানে পৌঁছনোর আত্মবিশ্বাসটা
খুব স্বাভাবিক কারণেই তখনও পূর্ণ বিকশিত হয়তো হয়নি। মানে আমি বলছি একটা গল্প তিনি লিখছেনই, নির্মাণই করছেন। গল্পটা পড়ে যে মনে হবে যে গল্পটা তাকে লিখতে হচ্ছে না, গল্পটা যেন গল্পহীনতায় গড়ে উঠছে, এই ঘটনাটা হয়তো তখন ছিল না। কিন্তু খুব অল্প দিনের মধ্যে আমার মনে পড়ে এই 1994-তে এই বইটি বেরোয়, সম্ভবত 1995-এর এপ্রিলে পত্রিকায় আনসারউদ্দিনের একটি গল্প পড়ি, হাল বেহাল। এইখানে কিন্তু আনসারউদ্দিন একেবারে পুরোপুরি এতদিনের যে স্বীকৃত ভাষা সেটাকে প্রত্যাখ্যান করলেন। পাঠকের কাছে পৌঁছানোর জন্য তার খুব কোনো ব্যগ্রতা নেই, পাঠকের জন্য প্রতীক্ষায় তিনি বিশ্বাস করেন, এবং তার জীবনের যে অভিজ্ঞতা সেটা কিন্তু খুব সাংঘাতিক। আনসারউদ্দিনের একেবারে সাম্প্রতিক গল্প সংকলন পড়লেও বোঝা যায় জীবিকা থেকে জীবনায়ন, জীবিকা খুঁজতে খুঁজতে জীবনকে পাওয়া বা না পাওয়া, এই যে ঘটনাগুলো, এগুলো কিন্তু মনে হয় আর ওকে যেন লিখতে হচ্ছে না, উনি যেন গল্পগুলোকে যাপন করছেন, ধারণ করছেন নিজের জীবন দিয়ে, নিজের মন দিয়ে। এই যাত্রাটা ভাবতে খুবই সম্মান জানাতে ইচ্ছে করে, মাথা নিচু হয়ে যায় যে ওই আনসারউদ্দিনের গল্পের, অর্থাৎ নেনিনের মা থেকে আজকে নিশি পাওয়া মানুষ, বা হারানো গন্ধের খোঁজে, বা ঘরে না ফেরার গল্প, এরকম সাংঘাতিক সমস্ত গল্প তিনি লিখতে পারেন। এবং সেই গল্প লেখার মধ্যে কিন্তু এই জিনিসটা তিনি খুব স্বাভাবিক, এতদিন হয়ে গেছে, তিনি বুঝিয়ে দিতে পারেন যে তিনি যে গল্প লেখেন সে গল্প শুধু তিনিই লিখতে পারেন। আমার এই প্রতীক্ষার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব শ্রদ্ধার লাগে। জীবনের প্রথম উপন্যাস লিখতে উনি কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করেছেন, এবং এই প্রতীক্ষার একটা খুব সাহিত্যিক মান্যতা আছে, কিন্তু একটা নিবৃত্তি আছে। পাঠকের জন্য যে প্রতীক্ষাটা একজন সাহিত্যিকের পক্ষে প্রচণ্ড জরুরি। এবং আমি গোরাখালের কথকথা যারা পড়েছেন তাদের আমি বলবো যে আমরা সামাজিক পর্যবেক্ষণ, নৃতাত্ত্বিক দেখা, এই কথাগুলো না খুব পোশাকি হয়ে যায়, খুব বানিয়ে তোলা হয়ে যায় গোরাখাল পড়লে। আর একটা কথাও বোধহয় একটু বলা উচিত, রাদারাত দুটো কথা। আমি গল্প ধরে বিশ্লেষণের এটা সময় নয়, আপনারা সকলেই আনসারউদ্দিনকে জানেন, কিন্তু দুটো কথা বোধহয় বলা খুব জরুরি। সেটা হচ্ছে, আমরা যারা মোটামুটিভাবে শহরকেন্দ্রিক জীবন যাপন করি, আমাদের মনে একটা ধারণা হয়তো হতে পারে যে আনসারউদ্দিন এখন তার লেখার যে জায়গাটায় পৌঁছেছেন সেখানে তিনি তার জীবন জীবিকা, তার দেখাশোনা, তার অভিজ্ঞতা, সমাজ, রাজনীতি, অর্থনীতি, এগুলো খুব দ্বন্দ্বহীনভাবে বলে দিতে পারেন। কিন্তু ঘটনাটা কিন্তু তা নয়। এই কথাটা শুনতে খুব ভালো লাগে যে আনসারউদ্দিন তার হালকে কলম করেছেন, ঘটনাটা কিন্তু তা নয়। আনসারউদ্দিনের হাল, তার খ্যাপলা জাল এবং তার কলম, এর দ্বন্দ্বটাও কিন্তু বড় কঠিন দ্বন্দ্ব। সেটাকে আমরা বুঝবো না, কিন্তু ওই গ্রামের এবং ওই পরিবারের প্রথম গ্র্যাজুয়েট, তিনি চাকরির খোঁজ করেছেন, পাননি। তিনি স্কুল সংগঠিত করেছেন, সেখানে পড়িয়েছেন, কিন্তু সেই স্কুল রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। তার গ্রন্থাগার সংলগ্নতা, তার অনর্গল সাহিত্য পড়া, এই ঘটনাগুলোর ভিতর দিয়ে কিন্তু একটা অন্য দ্বন্দ্ব, যে দ্বন্দ্বটাকে আমরা দ্বন্দ্বহীন ভাবতে হয়তো খানিকটা স্বস্তি বোধ করি, তা কিন্তু নয়। তার একেবারে সাম্প্রতিক গল্পগ্রন্থগুলিতে এসি রুম, সাহিত্যিকের ডায়েরি, এই ধরনের যে গল্প আছে, এটা পড়লে কিন্তু এই মানুষটির দ্বন্দ্বের, সাহিত্যিক দ্বন্দ্বের খবরটাও পাওয়া যায়। আর তার প্রতিটি গল্প, শুধু যে গল্পগুলির নামে রাজনীতি আছে তা নয়,
তার প্রতিটি গল্প রাজনৈতিক গল্প। এটা একটা ভীষণ জরুরি কথা এবং ভীষণ সাহসের কথা। আর যন্ত্র, উন্নয়ন, ধর্ম, শিক্ষা, এই প্রতিটি বিষয় নিয়ে তিনি যতটা সাহসের সঙ্গে এখনও কথকতা করে যাচ্ছেন, সেগুলো কিন্তু খুব মনে রাখার মতো। মানে আমি তো খানিকটা চাইব যে তিনি যেটুকু আমাদের চোখে পড়েছেন, ঠিক আছে, আরও খানিকটা সময় যাক আরও বেশি করে চোখে পড়তে বা আরও বেশি আমাদের মনোযোগের কেন্দ্রে আসতে। তাতে হয়তো তার এই সাহসটা নিয়ে নিজের জীবন জীবিকা এবং নিজের দেখাশোনার সাহিত্যায়নের একটু সুবিধে হবে। আমরা যদি অর্থনীতির এপাশ ওপাশ জাতীয় গল্প বা ছাতা এরকম গল্প পড়ি, বা অজস্র গল্প তার এই সংকলনগুলিতে আছে, যেখানে কিন্তু ধর্মের যে গেরো এবং একটি সমাজে মেয়েদের বঞ্চনার যে ছবি, সেটা যে কি অসামান্য আঁকা, এবং সেই আঁকার মধ্যে কিন্তু কোনো বাড়াবাড়ি নেই। ওই যে বললাম, গল্পটা পড়লে মনে হবে যে গল্পটা যেন নিজেই গড়ে উঠেছে, এবং যেখানে গল্পটা শেষ হচ্ছে তার অনেক দূর অবধি সে যেতে পারত, আবার আগেও থেমে যেতে পারত। মানে আমি বলতে চাইছি, কোনো বিশেষ ঘটনার ওপর তিনি নির্ভর আর করছেন না। তিনি কিন্তু গল্পহীনতায়, ঘটনাহীনতায় নিজের গল্পকে গাঁথতে পারছেন। অর্থনীতির আশপাশ এই গল্পটা আমার বিশেষ করে খুব সাহসী মনে হয়। এখানে কিন্তু এইরকম একটা জায়গা আছে যে স্বামীকে স্ত্রী বলছে, আমাকে একটা বোরখা কিনে দিবা? তাতে স্বামী বলছে, বোরখা পরতে হবে তার কি মানে আছে, আমাদের এখানে ওসবের চল নাই। কিন্তু স্ত্রীর মনে হচ্ছে জলসা হবে, জলসার নামি দামি হুজুররা এসে আমাদের এখানে বোরখা ছাড়া মেয়ে দেখে ভাববে আদব নাই, বেলাল্লা। তারপরে আবার স্ত্রী আরেকটা খবর দেয়, এখন অনেকেই পড়ে। পাত্রী সমাচার আরেকটা গল্প, সেখানে কিন্তু এই বিশেষ পংক্তিটি তিনি লিখেছেন, বোরখায় ঢুকলে মেয়ে আর তার শাশুড়ি এক হয়ে যায়, তার চেয়ে বোরখাহীন বেপর্দা মেয়ে অনেক ভালো। কতখানি সাহসের জায়গা এটা, এবং এই সাহসটা কিন্তু আপনারা গল্পটা পড়লেই বুঝবেন যে খুব জোর করে আসে না, যাকে আমরা বলি স্বতঃস্ফূর্তভাবে আসে। আর এইভাবেই তিনি উন্নয়নের যে অসঙ্গতি তার কথা লেখেন, যন্ত্র কিভাবে মানুষকে গ্রাস করছে তার কথা লেখেন। সেই প্রথম সংকলনে তিনি পাম্পসেট লিখেছিলেন, আবির যন্ত্রের তলায় চলে যাচ্ছে। আর একেবারে সাম্প্রতিক একটি গল্পে একটা ভুল রাস্তার যাত্রী বলে গল্প আছে। একটি ছেলে বিনা দোষে সে জেলে গিয়েছিল অন্যের মারপিট, অন্যের ঝগড়া থামাতে, কিন্তু সে ফিরে আসতে পারছে না। কেন? সে ফেরার পথটাকে, তার গ্রামে ঢোকার পথটাকে আর চিনতে পারছে না। সেটা এত বদলে গেছে, উন্নয়নের স্পর্শ লেগে সে আর চিনতে পারছে না। শেষ পর্যন্ত ছেলেটি ভাবে এর থেকে জেলে ফিরে যাওয়াই ভালো। একদিকে সেই ঘটনা, আর অন্যদিকে তার বিবি, সে কিন্তু কোনোদিন গ্রামের বাইরে যায়নি। সে ভাবছে তার মানুষটার ফেরার সময় হলো, সে একটা আকুল প্রতীক্ষা করছে। এই কিন্তু গল্প। মানে ও জেলে ফিরে গিয়ে কি হলো বা বিবির কি হলো, এখানে কিন্তু আর গল্প যায়নি। মানে একটা মানুষের, মানে পাম্পসেটের লেখকের আত্মবিশ্বাস আজকে কোথায় এসে দাঁড়িয়েছে, আমার সেটা ভাবতেই কিন্তু আনসারউদ্দিনকে কুর্নিশ করতে ইচ্ছে করে। উনি আরও লিখুন, ভালো থাকুন। আর একটা বিশেষ কথা বলে শেষ করব, যে কথাটা আমার ভীষণ ভালো লেগেছে এখানে, যে এটা কিন্তু শুধু ধর্ম নিয়ে কথা নয়, এটা ধর্ম নিয়ে কথা, শিক্ষা নিয়ে কথা, আমাদের সমাজ মন নিয়ে কথা। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, শুধু নামাজ পড়া, দরুদ গাওয়া
এর মধ্যে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না। তাকে সন্ধানের শেষ নেই, শেষ থাকলে বিজ্ঞান থেমে যেত। ঈশ্বরকে সন্ধানের শেষ থাকলে বিজ্ঞান থেমে যেত, আমাদের সমাজে অগ্রগতি সভ্যতা থেমে যেত। ঈশ্বরকে খুঁজে পাওয়া যায় না, খুঁজতে হয়, পরম্পরায় খুঁজে যেতে হয়। আমার এই কথা কেউ মানতে পারেন না। তো আমরা হয়তো এই বিশেষ অনুচ্ছেদটির মধ্যে বা তার এই উচ্চারণের মধ্যে তার সাহিত্যায়নের জোরকে খানিকটা খুঁজে পাবো। আনসারউদ্দিনকে আমার সবসময় কুর্নিশ এবং কথামালাকে বিশেষ অভিবাদন, বিশেষ ধন্যবাদ যে তারা আনসারউদ্দিনকে নির্বাচন করেছেন তাদের পুরস্কারের জন্য। ধন্যবাদ। রুশতীদিকে অসংখ্য ধন্যবাদ এই অসামান্য বিশ্লেষণের জন্য। একটি পুরস্কার দেওয়ার আগে এইভাবে বলার, আনসারদাকে নিয়ে এইভাবে বলার কমজনই আছেন। আমরা এবার পুরস্কারের দিকে যাব। মঞ্চে ডেকে নেব যারা থাকবেন, ভগীরথ দাকে, ভগীরথ মিশ্র, প্রচ্ছদগুপ্ত আছেন, নলিনী দা, নলিনী বেরা, সৈকত দা, সৈকত রক্ষিত, সেই সঙ্গে কথা বলার সভাপতি অমিত দা, অমিত ভট্টাচার্য। আনসারদা যে রাজি হয়ে আমাদের পুরস্কার নিচ্ছেন, এতে আমরা কৃতজ্ঞ। আমাদের ভাবনার সঙ্গে ছিলেন, ওনার লেখার সঙ্গে যেমন আমরা আছি। এবার পুরস্কার প্রদানের সেই বিশেষ মুহূর্ত। আমাদের পরপর কয়েকটি স্তর আছে, সেভাবে হবে। প্রথমে উত্তরীয় পড়িয়ে দেবেন কথা বলার সভাপতি অমিত ভট্টাচার্য। আনসারদাকে উত্তরীয় পড়াচ্ছেন অমিত দা, কথামালার সভাপতি অমিত ভট্টাচার্য। এবার পুষ্পস্তবক, পুষ্পস্তবক দেবেন সৈকত দা, সৈকত রক্ষিত। পুরস্কার স্মারক দেবেন ভগীরথ মিশ্র। পুরস্কারের অর্থমূল্য চেক দেবেন নলিনী বেরা। খাওয়ার জন্য মিষ্টান্ন দেবেন কথা বলার সদস্য উজ্জ্বল দা, উজ্জ্বল রায়। কোথায়? মানপত্র পড়বেন সৌমি, সৌমি আচার্য। সৌমিকে মঞ্চে আসতে বলছি। এইটা ইউজ করো না, রাখো। কথামালা সম্মাননা জ্ঞাপন, কথামালা পুরস্কার 2026। সাহিত্যিক আনসারউদ্দিন মাননীয়েশু। বাংলা গল্পের আঙিনায় স্বতন্ত্র চিহ্নিত উপস্থিতি আপনার। আপনার গল্পের হাত ধরে আমরা গ্রাম বাংলার জগৎকে, মানুষকে, জীবনকে, বেঁচে থাকাকে নতুন অর্থময়তায় আবিষ্কার করি।
আপনার গল্পের জীবন দর্শন এবং জীবনবোধ স্বতন্ত্র ও ভিন্নতর। গল্পকে আপনি চারিয়ে দিয়েছেন দারিদ্র পীড়িত পল্লী বাংলার গহনে, যাঁদের সঙ্গে মাঠ ও মাটির নিবিড় সম্পর্ক, তাদের দৈনন্দিনতা নিজস্ব বৈভবে উঠে এসেছে আপনার গল্পে। প্রান্তিক মানুষেরা নিপুণতায় এবং নিজস্বতায় ধরা পড়েছে আপনার লেখায়। প্রথম থেকেই আপনার ছোট গল্প আলাদা করে নজর কেড়েছে সবার। আপনি গ্রামীণ বাংলার আর্থ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক পট পরিবর্তনকে বারবার চিহ্নিত করেছেন আপনার গল্পে। মুসলিমদের দৈনন্দিন যাপনে যে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামীয় ধর্মাচারের প্রভাব রয়েছে তা প্রকট করেছেন আপনি। গ্রামীণ রাজনীতি আপনার গল্পের একটা বড় জায়গা জুড়ে রয়েছে। আপনার রাজনৈতিক ভিক্ষার কাছে নতজানু হতে হয়। আপনার ছোট গল্প পাঠ সবসময়ই একটা চমৎকার অভিজ্ঞতা হয়ে ওঠে। প্রথমাবধি গল্প নির্মাণে যত্নশীল আপনি। গল্পের প্রকাশভঙ্গি ও গঠন সৌষ্ঠব নিয়ে অত্যন্ত মনোযোগী। সর্বাঙ্গ সুন্দর কৃতকৌশল আপনার গল্পের রসসৃষ্টিতে বিশেষ মর্যাদা দিয়েছে। বাংলা গল্পের সামগ্রিক অবদানের জন্য আপনাকে কথামালা পুরস্কার 2026 প্রদান করতে পেরে আমরা ধন্য। আপনার সুদীর্ঘ লেখক জীবন কামনা করি। কথামালার বন্ধুরা, কথামালা গল্প উৎসব 8/2/2026, বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা, কলকাতা। সৌভিকে ধন্যবাদ। আনসারদার হাতে এই মানপত্রটি তুলে দেবেন সাহিত্যিক শ্রী প্রচেত গুপ্ত। শুধু তো গল্প উৎসব নয়, কথামালার সহযোগী ইউটিউব চ্যানেল ভাষা ও ভবিষ্যৎ। ভাষা ও ভবিষ্যতের পক্ষ থেকে একটি উপহার রয়েছে, সেটি তুলে দেবেন ভাষা ও ভবিষ্যতের কার্যনির্বাহী প্রযোজক তানিয়া বন্দ্যোপাধ্যায়। আনসারদার হাতে। মহারাজা ক্যান্ডেলের পক্ষ থেকে চিরঞ্জয় চক্রবর্তী। একটি পুরস্কার 9টি প্রাপ্তি। কথামালা পুরস্কার পেয়ে আনসারদা কেমন লাগছে বলুন? এই কথাটা বলা খুব কঠিন ব্যাপার। আজকে এই মুহূর্তে আমার স্মরণ করতে ইচ্ছে হচ্ছে আমার দুজন শিক্ষক, 12 মাস সম্পাদক শ্রী অশোক সেন মহাশয় এবং অবশ্যই বিশিষ্ট গবেষক সুধীর চক্রবর্তী। এদের কাছ থেকেই আমার হাতে খড়ি। সুধীর বাবু আমার খুব কাছাকাছি থাকতেন। আমার গল্পের অনুরাগী পাঠক। আমার যখন বই বেরিতে এই শীতকালে আমি সুধীর বাবুর হাতে আমি বইটা আগেই তুলে দিতাম। আজকে দিয়েছি হয়তো বিকালবেলায়, উনি ভোরে ফোন করতেন, আনসার কী করছো? বলতাম স্যার আছি। ভোরে নাই একটু দেরিতে, তখন হয়তো 8টা বাজে, আমি শুয়ে আছি। আমি জানি স্যার নিয়মনিষ্ঠ মানুষ, উনি উঠে বাজার টাজার সেরে এসে উনি আমাকে ফোন করছেন। কিন্তু আমি যে শুয়ে আছি সেটা আমার বলতে খুব খারাপ লাগতো, শীতকালের আড়ষ্ট সময়। যাই হোক, প্রথম যখন অমিতদার কাছ থেকে আমি ফোন পেলাম যে আপনাকে কথামালা পুরস্কার দেওয়া হবে, তখন আমি গাড়ি চালাচ্ছিলাম, বাইক চালাচ্ছিলাম।
যার ফলে স্পষ্টভাবে আমি সবটা বুঝতে পারিনি। আমি বললাম আমি পরে বলছি। পরে আমি জানলাম যে আমাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। কিন্তু আমার যে অগ্রজ সাহিত্যিক আছেন, তারা বিশিষ্ট সাহিত্যিক, তাদের লেখা পড়তে আমার ভালো লাগে। এত সাহিত্যিক, তাদের ব্যতিরেকে আমাকে এই যথেষ্ট সম্মানজনক পুরস্কার দেয়া হচ্ছে, আমি অভিভূত হয়েছিলাম। তখন আমার মনে হয়েছিল এরা সবাই মিলে আমাকে দিচ্ছে এই পুরস্কার। আমি সবার পক্ষ থেকে, কথামালার যারা সদস্য আছেন, অনুরাগী পাঠক যারা আছেন, তাদের হয়ে আমি পুরস্কারটা গ্রহণ করেছি। পুরস্কার গ্রহণ করার একটা দায় থাকে। পুরস্কারটা হচ্ছে একটা জ্বালানি, রকেটের জ্বালানি যেমন পরপর তাকে শক্তি যোগায়, গতিশীল করে। প্রত্যেকটা পুরস্কার শুধু তার লেখার জন্য নয়, তাকে আগামী দিনে ভালো লেখার দিকে ঠেলে দেওয়া। এটা একজন লেখক একটা শক্তি পায়। না লিখতে পারলে অন্যেরা বলবে কাকে কথামালা পুরস্কার দিলে, পুরস্কার পেয়েও তো সব লেখার সব এলোমেলো করে ফেলেছে। এর জন্য এই দায়টা খুব বড় দায়। আমার জীবনযাপনের সঙ্গে আমার লেখাজোখার কোনো পার্থক্য নেই। একজন কৃষক, একজন ক্ষেতমজুর যেভাবে জীবন কাটান, যেভাবে তিনি মাটিকে চেনেন, আমিও চিনি, কিন্তু আমার দেখাটা তাদের থেকে ভিন্ন রকম। আমার একটা বিশেষ মন আছে, একটা মনের উন্মুক্ততা আছে, মানবিক মন আমার হৃদয়টা খুব প্রসারিত। যে কারণে কোনো ধর্মীয় গণ্ডির মধ্যে আমাকে কেউ বাঁধতে পারেনি, সেই বন্ধনে আমি থাকতেও চাই না। যে মানুষ গণ্ডিবদ্ধ হয় সে মানুষ কখনোই তার নিজের সাহিত্যকে সৃষ্টি করতে পারেন না। এটা আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি। মানুষের মধ্যে যে বিভাজন, কোনো কিছুর লোভে ঈশ্বর উপাসনা করা, আমাকে এ দাও তা দাও। আমার ছেলে একটা প্রতিবাদী একটা কথা লিখেছিল, পোস্ট করেছিল তার ফেসবুকে, ছোট ছেলে। সে লিখেছিল, সাহায্য যদি চাইতে হয় তাহলে নাস্তিকের কাছে যাও, কারণ তারা কিছু চায় না, তারা মানবিক দিক থেকে মানুষের সাহায্য করে। ধর্মীয় লোকেরা স্বর্গে যাব বলে, বেহেশতে যাব বলে, হুরপরি পাওয়া কারণে বা অন্য কোনো স্বার্থসিদ্ধির জন্য তারা পুজো করে, নামাজ পড়ে। এই কথার জন্য আমি প্রায় 1 বছর হইতে চলল, 8-9 মাস সমাজ আমাকে তান খাইয়া করল, সমাজচ্যুত করল। সেখানে গ্রামের যারা সাম্প্রদায়িক লোক, মৌলবাদী লোক, তারা ঢেড়া পিট হইল, মাইক প্রচার হইল, মসজিদে ঘোষণা হইল, হাজার হাজার মানুষ। একটা গ্রাম থেকে আমি একজন মাত্র মানুষ, একটা পরিবার, আমরা স্বামী স্ত্রী আমরা বাস করি, আর সব আমার বিরুদ্ধে মিছিল চলল। আমার টিকে থাকা বড় দায় হয়ে পড়ল। আমি ভীষণভাবে ভীত হয়ে পড়লাম যে মানুষকে আমি চিনি না, আমি এই মানুষের মধ্যে বাস করি, এই গ্রামে বাস করি, কিন্তু মানুষ এত হিংস্র হইতে পারে, এত ধর্মীয় উন্মাদনা, একটা কথার জন্য একটা ধর্ম ধ্বংস হইতে পারে, এটা আমার ভাবনারও অতীত ছিল। যাই হোক, সেই সময় আমি বন্ধুদেরকে ফোন করেছিলাম, বিশ্বজিৎকে, সাত্তকী হালদার, ভগীরথ দা, আরও সবাই ভীষণভাবে তারা আমাকে মানসিক শক্তি জুগিয়েছে। আমার কৃষ্ণনগরের লেখক সাহিত্যিক তমাল বন্দ্যোপাধ্যায়, সে আমার পাশে থেকে আমাকে সাহস জুগিয়েছে। আমার আত্মীয় কারা? আমার তো কোনো আত্মীয় নেই। আমার আত্মীয় বলতে আমার লেখক বন্ধু, আমার সাহিত্যিকেরা, এরা দূর থেকে যে মৌখিক আশ্বাস দিয়েছেন সেটা আমার কাছে অনেকখানি। এরা আমার প্রকৃত বন্ধু, এদের রক্তের সঙ্গে আমার রক্ত মিশে আছে, এদের হৃদয়ের সঙ্গে আমার হৃদয় মিশে আছে। আমি বরাবরই ভিন্নতর যে জীবন আমি যাপন করেছি,
প্রচণ্ড অভাবের মধ্যে বড় হয়েছি, ছেলেদেরকেও সেই অভাবের মধ্যে আমি গড়ে তুলেছি। যেমন খিদেটাকে বুঝেছি, অপমান সহ্য করেছি বিভিন্নভাবে, বঞ্চিত হয়েছি স্বার্থপর মানুষের দ্বারা। তাই এতে আমার কোনো ক্ষোভ নেই, বরং তারা আমার ভালো কাজটা পেয়েছে, ভালো কাজ করেছে। আমি চাকরি পাইনি, আমার চাকরির কোনো আর মোহ নেই, তার থেকে অনেক বড় জায়গায় আমি পৌঁছে গেছি। আমার অগণিত আমার পাঠক, প্রচুর পাঠক আছেন, আমার এত ভালোবাসার মানুষ, আমার তো আর কিছু প্রয়োজন নেই। আমি যা লিখেছি তার থেকে অনেক বেশি আমার প্রাপ্তি ঘটেছে। আমার বড় কোনো পুরস্কারের প্রতিও আমার মোহ নেই। আমি চাই আমার পাঠক তারা বেঁচে থাক, তারা আমাকে পরামর্শ দিন। আজকে এই বিশেষ মুহূর্তে তারাও পুরস্কৃত হলেন, আমার বন্ধুবান্ধব যারা ছিলেন তারাও পুরস্কৃত হলেন। আজকে মঞ্চে আমাকে ওঠানো হয়েছে, এর থেকে বড় সম্মান আর কী বা হইতে পারে। একটা কাব্য করে বলি, মঞ্চে উঠতে হলেই নামতে হয়, যদি জানতাম নামতে হবে মঞ্চে উঠতাম না কখনো। নমস্কার। আনসারদার এই অসামান্য অনুভবের কথাগুলোর পরে আমাদের সময়ের তাড়া না থাকলে হয়তো কিছুক্ষণ নীরবতা পালন করতাম, নীরব হয়ে থাকতাম। আমাদের তো এগিয়ে যেতে হবে। ভাবেই আনসারদার স্ত্রী সামনে বসে কাঁদছেন। আপনি আসবেন, আপনি আসুন। আমরা একটু শুনি না, আসুন আসুন। আমরা তো খুব আমরা খুব মানে এইভাবেই আমরা ভাবি। প্লিজ আসুন। একটু বলুন। আমি এখানে পৌঁছেছি এনার জন্যে, আমি এর জন্য খুব দুঃখিত। আপনারা যে জায়গায় পৌঁছে দিয়েছেন, আপনাদের জন্য আমি খুব দুঃখিত। আপনারা ভালো থাকুন। ঠিক আছে, নমস্কার। আজকে আনন্দের দিন, আপনি কাঁদবেন না, আজকে আপনার আনন্দের দিন। পাশে পাশে বসানোর ছবি তোলা হয় যেন। লেখকের তো শেষ পর্যন্ত পারিবারিক স্বীকৃতি লাগে, নইলে তো। আমাদের আরেকটা জিনিস দেওয়ার আছে আনসারদাকে। কথামালা পত্রিকা, অরিজিৎ বান্না কথামালা পত্রিকা তুলে দেবে আনসারদার হাতে। আমাদের সাংগঠনিক কমিটিতে মিটিং হয় এবং সেখানে আলাপ আলোচনা খানিকটা ভোটদান করে আমাদের ঠিক হয় যে কে পুরস্কার পাবে আর কি। হ্যাঁ, তো আমার এতে কিছুই করার নেই। আমার ভালো লেগেছে খুব আনসারদা পুরস্কার পেয়েছে বলে, কারণ আমি আনসারদার প্রথম যে গল্পটা পড়ি সেটা হচ্ছে শিল্পী বলে একটি গল্প, উনি পাঠ করেছিলেন, তো সেটা আমি শুনেছিলাম। তো শিল যারা কাটে তাদের মধ্যে একজন, যারা ওই শিল কেটে কেটে, উনি অ্যাকচুয়ালি শিল্পী, তো সেইখানে এই মানে মন্দির বানাবেন কি মসজিদ বানাবেন এইসব নিয়ে দ্বন্দ্ব ছিল।
এছাড়া তারপরে আমি আনসারদার বই কিনে প্রতিক্ষণে বার করা, প্রতিক্ষণে বোধহয় বেরিয়েছিল না, সরু বইটা কাদের, ধন্যবাদ, হ্যাঁ, ওটা পড়ি এবং তারপর নিয়মিত ওনাকে ইয়ে করি। আমি একটা জিনিস বুঝেছি যে কাহিনী থেকে তার ভেতরে কখন সাহিত্য এসে পড়ে, এটা কিন্তু মানে আনসারদা হচ্ছে টেক্সট, পড়া উচিত। কাহিনীর থেকে ভেতরে ভেতরে কীভাবে সাহিত্য জড়িয়ে যায় সেটা দেখার মতন। তো এখন আনসারদের থেকে আমি শিখছি এবং খুব ভাল লাগে সরল সাধারণ মানুষটাকে আজকে আমরা যেখানে আনতে পেরেছি, এবং আমাদের যারা অগ্রজ লেখকরা আছেন এবং আমার সমসাময়িক যারা আছেন তারা সকলে তাকে পুরস্কার তুলে দিলেন, খুব ভাল লাগলো। আসলে জীবনযাপন কিভাবে সাহিত্য হয়ে ওঠে তাই হচ্ছে নানসারউদ্দিন। আমরা পুরস্কারের অনুষ্ঠান এখানেই শেষ করছি।